আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। নবম শ্রেণী তোমাদের বাংলা বিষয়ের 210, 11 এবং 212 নম্বর পৃষ্ঠায় যে প্রশ্নগুলো দেওয়া আছে, 6.4.3 জীবনের সাথে নাটকের সম্পর্ক খুঁজি। ঠিক আছে, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের যে নাটকটি আছে, এখানে তোমাদেরকে 4টি প্রশ্ন দেওয়া আছে। তো এখানে যেটি করতে হবে, তোমাদেরকে স্বাধীনতার সংগ্রাম নাটকের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। তো আমি দেখতে পেলাম যে 4টি প্রশ্ন দেওয়া আছে। এই 4টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। সেটা কিভাবে দেখো, 150 থেকে 200 শব্দের মধ্যে প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো। ঠিক আছে, তো এখানে তোমাদের সবগুলো প্রশ্ন মোট হচ্ছে 150 থেকে 200 শব্দের মধ্যে লিখলেই হবে। ঠিক আছে, তো আমরা লিখেছি ইতিমধ্যে ছোটো করে, যাতে করে তোমরা বইয়ের মধ্যে লিখতে পারো। তো আমাদের প্রথম যে প্রশ্নটি করা আছে সেটি হচ্ছে 1 নম্বরে দেখো, স্বাধীনতার সংগ্রাম নাটকটি কোন সময় এবং কোন প্রেক্ষাপটে রচিত। ঠিক আছে, তো তোমরা যারা ইতিমধ্যে নাটকটি পড়েছ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আসলে স্বাধীনতা সংগ্রামের নাটকটি আসলে কোন সময়ে বা কোন প্রেক্ষাপট নিয়ে রচিত বা লেখা হয়েছে, তাই না? তো চলো 1 নম্বর প্রশ্নের উত্তরটি দেখা যাক। স্বাধীনতা সংগ্রাম নাটকটি কোন সময়ে এবং কোন প্রেক্ষাপট নিয়ে রচিত? উত্তর হচ্ছে, স্বাধীনতা সংগ্রাম নাটকটি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের, আচ্ছা এখানে যুদ্ধের বাসিন্দা হবে, যুদ্ধের পূর্বে সারা দেশে যে অসহযোগ আন্দোলন হয়েছিল সে সময়ের প্রেক্ষাপট নিয়ে রচিত। ঠিক আছে, 1947 সালে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়। পাকিস্তানের দুটি অঞ্চল পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান গঠিত হয়, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা নানাভাবে পূর্ব পাকিস্তানের নিরীহ মানুষকে অত্যাচার, নিপীড়ন ও শোষণ করতে থাকে। বিশেষ করে 1971 সালের পশ্চিম পাকিস্তানিদের নানা অত্যাচার করতে থাকে। তাই স্বাধীনতা সংগ্রাম নাটকটি সে সময়ের প্রেক্ষাপট নিয়ে রচিত। ঠিক আছে, তো এই কথাটুকু তুমি জাস্ট বইয়ের মধ্যে এখানে লিখে দেবে, অর্থাৎ এখানটায় লিখে দেবে, তাহলেই হবে। ঠিক আছে, তো তুমি আরও তোমার নিজের মতো করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো 2 নম্বরটি দেখো যে, এই নাটকের বর্গীওয়ালা চরিত্রটি তৎকালীন পাকিস্তানের কোন শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব করে? এই চরিত্রকে নাট্যকার কিভাবে বিচিত্র করেছেন? ঠিক আছে, তো তোমরা যখন নাটকটি পড়েছ, স্বাধীনতা সংগ্রামের বর্গীওয়ালা একটা চরিত্র আছে, তাই না? বর্গীওয়ালা কিন্তু খুবই স্বার্থপর বা স্বার্থবাদী একজন মানুষ বা চরিত্র ফুটে তোলা হয়েছে। তো এই যে চরিত্রটি নাটকের, এটার সাথে তৎকালীন পাকিস্তানের কোন শ্রেণীর মানুষের সাথে আসলে মিলে যায় বা প্রতিনিধিত্ব করে, এটা লিখতে হবে। এবং এই চরিত্রকে নাট্যকার কিভাবে বিচিত্র করেছেন এটা লিখতে হবে। ঠিক আছে, তো চলো 2 নম্বর প্রশ্নের উত্তরটি আমরা দেখি। এই নাটকের বর্গীওয়ালা চরিত্রটি তৎকালীন পাকিস্তানের কোন শ্রেণীর মানুষকে প্রতিনিধিত্ব করে? এই চরিত্রকে নাট্যকার কিভাবে বিচিত্র করেছেন? উত্তরটি হচ্ছে এইভাবে, স্বাধীনতা সংগ্রাম নাটকের বর্গীওয়ালা চরিত্রটি তৎকালীন পাকিস্তানের পুঁজিপতি শ্রেণীর, ঠিক আছে, বা সার্থক শ্রেণীর সাথে মানুষকে প্রতিনিধিত্ব করেছিল। লেখক এই চরিত্রকে বাস্তবতার সাথে তুলে ধরেছেন। স্বাধীনতা সংগ্রাম নাটকে দেখতে পাই যে একটি স্বার্থবাদী চরিত্র হিসেবে নাটকে পুরোটা অংশ তাকে দেখা যায়। তো পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকে সে কোনোভাবেই মেনে নিতে চায় না। সে একজন স্বার্থপর, লোভী এবং অসৎ। এই চরিত্রকে লেখক বিচিত্র করেছেন। ঠিক আছে, তো এই কথাটুকু তুমি জাস্ট এখানটায় লিখে দেবে, অর্থাৎ 2 নম্বর প্রশ্নের এখানে লিখে দেবে, তাহলেই হবে। তো তারপর দেখো 3 নাম্বার, নাটকে জকরুর চরিত্রে পরিবর্তন হলো কেন? ঠিক আছে, তো তোমরা যখন স্বাধীনতা সংগ্রাম নাটকটি পড়েছ, তো জকরুর একটি চরিত্র আছে, সে খুবই সাধারণ একজন মানুষ, অতি দরিদ্র একজন মানুষ। তা সে যে কাজগুলো করে, অর্থাৎ বিভিন্ন লাশ টাশ তাকে অর্থাৎ ওঠানামা করে আর কি। তো তার চরিত্র কিন্তু হঠাৎ পরিবর্তন হয়, এটা কেন হয় সেটা আমাদেরকে লিখতে বলা হয়েছে। তো আমরা চল আনসারটা দেখা যাক 3 নাম্বার প্রশ্নে। নাটকে জকরু চরিত্রে পরিবর্তন হলো কেন? উত্তরটি হচ্ছে এরকম যে, এ নাটকে জকরু একজন অতি দরিদ্র মানুষ। সে টাকার জন্য বিভিন্ন কাজ করে থাকে। পাক সেনারা যখন গুলি করে মানুষকে হত্যা করে, তো সিপাহী হকমত জকরুকে দায়িত্ব দেয় এই লাশগুলোকে টাকে তুলতে বা ওঠানামা করাতে। কিন্তু একদিন জকরু লাশ ওঠানোর সময় দেখতে পায় যে মায়ের মৃতদেহে বুকের রক্তের মধ্যে একটি বাচ্চা ছটফট করছে। এই দৃশ্য দেখে সে সহ্য করতে পারে না। এই ঘটনা দেখে জকরুর চরিত্র পরিবর্তন হয়। ঠিক আছে, তো এই মূল কথাটুকু তুমি জাস্ট এখানে লিখে দেবে, অর্থাৎ 3 নম্বর প্রশ্নের এখানটায় লিখে দেবে। তো সর্বশেষ 4 নম্বর প্রশ্ন যেটি বলা হয়েছে, এটি তোমার নিজের মতো করে লিখতে পারো যে, বয়োজ্যেষ্ঠ কারো কাছ থেকে, মানে যারা বয়োজ্যেষ্ঠ মানে বৃদ্ধ, এরকম কারো কাছ থেকে
সুনাম, মানে পাকিস্তান যুদ্ধ দেখেছে বা শুনেছে বা গণহত্যার বিষয় জানে। তো পাক হানাদার বাহিনী কর্তৃক মুক্তিযুদ্ধের সময়কার কোনো নির্যাতন বা গণহত্যার ঘটনা লেখো। ঠিক আছে, ওই সময়ের গণহত্যার একটা ঘটনা এখানে লিখতে হবে। তো এটি হচ্ছে 4 নম্বর প্রশ্ন। তো চলো নমুনা একটা উত্তর তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো এইভাবে লিখতে পারো যে 70 নির্বাচনে জয়ের পরও ক্ষমতা হস্তান্তর নিয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া তার বাহানা করায় রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছিল এবং নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরও জাতীয় পরিষদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণার প্রতিবাদে শেখ মুজিবুর নেতৃত্বে পূর্ব পাকিস্তানে শুরু হয় অসহযোগ আন্দোলন। তো 7 মার্চ সে সময় রেসকোর্স ময়দানে সমাবেশে শেখ মুজিবুর ভাষণের পর সমীকরণ আরও জটিল হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নেয় পশ্চিম পাকিস্তান। অসহযোগ আন্দোলনের দমন ও পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে 25 মার্চ অপারেশন সার্চলাইট পরিচালনা করে পাকিস্তানি সেনারা। আর এই অপারেশন সফল করতে চালানো হয় নির্বাচন গণহত্যা বলা হয়। সেই অভিযানে প্রায় 50,000 মানুষকে হত্যা করা হয়। ঠিক আছে, তো এই ঘটনাটাকেও তুমি হচ্ছে এখানে লিখে দিবে, অর্থাৎ এখানটায় 4 নম্বর প্রশ্নে। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা সপ্তম অধ্যায় থেকে শুরু করব ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।